নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মমতা কেন দিদি নাম্বার 1 হয়ে উঠছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললে তিনজনের নাম প্রথমেই মাথায় আসবে। 1 বিধানচন্দ্র রায়, 2 জ্যোতি বসু, আর 3 মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যিখানে সিদ্ধার্থ শঙ্কর রায়কে লোকে চিনতেন বাংলার এলিট মহল, তার বংশ পরিচয়ের জন্য চিনতেন, তার পেশার জন্য চিনতেন, আর মধ্যবিত্ত বাঙালি নকশাল নিধনের জন্য, জরুরি অবস্থার জন্য, 70-এর সেই অন্ধকার দিনগুলোর জন্য চিনতেন। এবং ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হঠাৎ বুঝতে পেরেছিলেন যিনি যে ওসব বিপ্লব ইত্যাদি হবে না। লজ্জিত হয়েছিলেন তেমন দলের জন্য যে দল স্ট্রাইক ডাকে আর হুড়মুড়িয়ে শিল্প করতে গিয়ে গোটা দলের গঙ্গা যাত্রার ব্যবস্থা করেছিলেন। এক অত্যন্ত আবেগী মানুষ, যার কবিতা লেখাটাই ছিল স্বাভাবিক কাজ। তিনি রাজনীতির এই চালচিত্রে বড্ড বেমানান ছিলেন। তো সে যাই হোক, বিধান রায় স্বাধীনতা সংগ্রামে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়াই খালি নয়, এই বাংলার কংগ্রেসের নানান ঘোট আর উপদল সামলে বিধান রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল নেহেরুর ঢালাও সমর্থন। সারা দেশের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে নেহেরু চিরটাকাল কিছুটা বেশি পছন্দ করতেন, আর বিধান রায়ের পাঠানো কোনো প্রপোজাল তিনি ফেলে দেননি। বিধান রায় সেসব সাহায্য পেয়ে নিজের জনপ্রিয়তাকে সামনে রেখে বাংলার শিল্পায়ন আর নগরায়নের দিকে নজর দিয়েছিলেন, যা তাকে বাংলার রূপকার করে তুলেছিল। সেই সময়ের কোট আন কোট পাশ করা ডাক্তার কেবল নয়, এক কিংবদন্তি ডাক্তার। আর তিনি ব্রাহ্মণ ছিলেন, কেশবচন্দ্র সেন তার নামকরণ করেছিলেন। কাজেই বাংলার এলিট মহলে তাকে জায়গা করে নিতে খুব কষ্ট করে নিতে হয়নি। কিন্তু সেই জনপ্রিয়তা, সেই অ্যাকসেপ্টেন্স দেশ জোড়া ছিল না, তাই বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল। তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, ব্রাহ্ম ছিলেন, বাংলার রূপকার ছিলেন, কিংবদন্তি ডাক্তার ছিলেন, কিন্তু জাতীয় রাজনীতিতে এক স্টেটসম্যান হয়ে উঠতে পারেননি, চাননি। ওনার বাংলাতেই কেটে গেছে সময়। সেই অর্থে জাতীয় নেতা হয়ে উঠলেন জ্যোতি বসু। বহু কারণে তিনি কমিউনিস্ট হলেও নিশিকান্ত বসুর ব্যারিস্টার পুত্র ছিলেন, লন্ডনে পড়াশুনো করেছেন, বন্ধু ফিরোজ গান্ধী কমিউনিস্ট আন্দোলনে দীক্ষা নিয়েছেন, রজনীপাম দত্ত হ্যারি প্যালিটের কাছে। হ্যাঁ, কমিউনিস্ট, কিন্তু বাংলার এলিট মহলে তার জায়গা ছিল। ক্রমে সে জায়গা প্রসারিত হয়ে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, গরিব, প্রান্তিক মানুষের মধ্যে জ্যোতিবাবু হয়ে উঠেছিলেন এক অসম্ভব ব্যাপার। এবং তার ছিল একটা অসম্ভব কমিউনিকেশন স্কিল। ইংরেজি সিনট্যাক্সের বাংলাতেই মাঠ ভর্তি মানুষের কাছে তিনি পৌঁছে যেতেন। আর অবশ্যই কমিউনিস্ট পার্টির লড়াই আন্দোলন তো ছিলই। হ্যাঁ, তিনি কমিউনিস্ট পার্টির সেই নেতা ছিলেন যিনি স্কচ খেতেন, সমাজের ওপরের মহলের সঙ্গে যোগাযোগ রাখতেন, আবার এক দূরত্ব রেখে সাধারণ মানুষের কাছেও এমন এক মানুষ যার ছবি ঘরে টাঙানো হতো। এবং 89 থেকে এক কোয়ালিশন যুগে তিনি হয়ে উঠেছিলেন কংগ্রেস বিরোধী জোটের এক অন্যতম মুখ। কংগ্রেস বিরোধিতাকে পুঁজি করে কমিউনিস্টরা লড়ছেন, সঙ্গে আছেন সোশ্যালিস্টরা, আর আছে কে? বিজেপি। হ্যাঁ, তাদের উত্থান তো এই কমিউনিস্ট সোশ্যালিস্টদের হাত ধরেই, কংগ্রেস বিরোধিতার হাত ধরেই। তা না হলে তারা ছিলেন কোথায়? জাতীয় রাজনীতিতে এক প্রান্তিক শক্তি হিসেবে টিকে ছিলেন, বা বলা যায় হিংস্র সাপদের মতো অপেক্ষা করছিলেন সময়ের জন্য, সুযোগের জন্য। একবার নয়, বারবার সেই সুযোগ তাদের হাতে তুলে দিয়েছে কমিউনিস্ট আর সোশ্যালিস্টরা। সেই কবেই কমিউনিস্ট পার্টির সম্পাদক পি সুন্দরাইয়া চোখে আঙুল দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন, এই ফ্যাসিস্ট শক্তির সম্ভাব্য উত্থানের কথা বলেছিলেন। কিন্তু জ্যোতি বসু, হরকিষাণ সিং সুরজিৎ বা তাদের ওই কোটারির চাপে তাকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু সে কাহিনী পরে আরেকদিন বলবো। সেই প্রবল কংগ্রেস বিরোধিতার দিনগুলোতে দেশের লিবারাল ডেমোক্র্যাট, বাম বুদ্ধিজীবীরা তো বটেই,
জ্যোতি বসুর মধ্যে সেই মাসিহাকে খুঁজে পেয়েছিলেন, যার শাসনে আনন্দবাজারের মতো খবরের কাগজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কাগজ দপ্তর খোলার দাবিতে মিছিলে সিপিএম ক্যাডার বাহিনী লাঠি চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পরেও চুপ করে দেখেছিল পুলিশ। যার শাসন আমলে একের পর এক কারখানা বন্ধ হয়েছে, বাংলার শহর গ্রামে এক পার্টিতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, বিদ্যুৎ থেকে শিল্প এক কঙ্কালসার অবস্থায় গেছে। তিনি কিন্তু সারা দেশে কংগ্রেস বিরোধিতার, গণতন্ত্র প্রতিষ্ঠার, কংগ্রেসের স্বৈরাচার বিরোধিতার এক ভরসাযোগ্য মুখ হয়ে উঠেছিলেন। আবার মজার কথা হচ্ছে, সেই তিনি বিজেপি উত্থানের বিপক্ষে বাম গণতান্ত্রিক আন্দোলনের মুখ হয়ে উঠতেও সময় নেননি। সেদিন বিজেপির বিরুদ্ধে দেশজোড়া কোয়ালিশনের বিশ্বাসযোগ্য মুখও ছিলেন এই জ্যোতি বসুই। একই সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বাসযোগ্য মুখ সারা দেশে। কিছুদিন পরেই তিনি বিজেপি বিরোধী যে সারা দেশের আন্দোলন, তারও অন্যতম বিশ্বাসযোগ্য মুখ। তাকে প্রধানমন্ত্রী করার কথা হলো, কিন্তু সেদিন কারাত অ্যান্ড কোম্পানির বিপ্লবী সিদ্ধান্তের ফলে তিনি প্রধানমন্ত্রী হতে পারলেন না। সে কথায় পরে আসব। যেদিন দ্বিতীয়বারের জন্য সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি জানিয়ে দিল, দ্বিতীয়বার মিটিং করে বসে জানিয়ে দিল জ্যোতি বসুর দল তাকে প্রধানমন্ত্রী করতে চান না, সেদিন দিল্লিতে দলের দপ্তরের সামনে বাম বুদ্ধিজীবীদের হুজুরা দাঁড়িয়ে, কে ছিলেন না সেদিন সেখানে, মানে ইরফান হাবিব থেকে আরো অনেকে চিৎকার করছিলেন। দেখার মতো সেই দৃশ্য। সেই বাম বুদ্ধিজীবী যারা এলিট বটে, যারা ভোটে দাঁড়ান না, কিন্তু বিজেপির উত্থানের বিরুদ্ধে সবচেয়ে ভরসাযোগ্য মুখকে প্রধানমন্ত্রী হিসেবে না দেখতে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। কিন্তু এই পর্যন্ত বঙ্গের ছোট সময়ের মুখ্যমন্ত্রীদের বাদ দিলে প্রত্যেকেই সেই অর্থে এলিট, উচ্চবিত্ত পরিবার থেকে আসা বা তাদের পরিবারের পরিচিতি আছে। হ্যাঁ, বিধান রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু ছিলেন সেই গোত্রের। এরপরে এলেন সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। না, ইনি ধনী বা উচ্চবিত্ত পরিবার থেকে আসেননি বটে, কিন্তু কবি সুকান্তের ভাইপো, প্রেসিডেন্সির ছাত্র, কবিতা লেখেন, নাটক লেখেন, এবং সেসব খুব বিরাট কোনো উচ্চমানের না হলেও খারাপও নয়। আর সবচেয়ে বড় কথা, তিনি বাংলার সেই সময়ের লেখক, গায়ক, অভিনেতা, কবি, বুদ্ধিজীবীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন। আজকের শুভা প্রসন্ন বা সুবোধ সরকার ইত্যাদিরা তো ওনার স্নেহধন্য বা বন্ধুস্থানীয় ছিলেন। সন্ধে হলে ওনাকে নন্দনে পাওয়া যেত। কোট আনকোট অকমিউনিস্ট সুভাষ চক্রবর্তীর উল্টো শিবিরের। সব মিলিয়ে তিনি জ্যোতি বসুর মতো এলিট ছিলেন না বটে, কিন্তু বুদ্ধিজীবীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন। কিন্তু জাতীয় রাজনীতিতে ভট্টাচার্য, উনকা পুরা নাম ক্যা হ্যায়? হ্যাঁ, দিল্লির সিনিয়র জার্নালিস্টের মুখে শুনেছি। জিজ্ঞেস করছিলেন আমাকে। না, তিনি দিল্লিতে কলকে পাননি, তো সারা দেশে তো দূরস্থান। ইংরেজিতে হোঁচট খেতেন, যার ফলে জাতীয় মিডিয়াতে তেমন জায়গা করে নিতে পারেননি। তো মূলত তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের আওরঙ্গজেবের মতো সবচেয়ে ক্ষমতাবান মুখ্যমন্ত্রী, আবার একই সঙ্গে বাম জামানার পতনের কারণ। হ্যাঁ, ওনার ওই শিল্প গড়ার উদগ্র বাসনা বাম জামানাকে খুব দ্রুত পতনের দিকে নিয়ে গিয়েছিল। তাকে সরিয়ে মমতা এলেন। সেটা হলো বটে এক হ্যাঁচকা টানে, আর তাতে শহর কলকাতার বুদ্ধিজীবী ইত্যাদিদের বেশ খানিকটা ভূমিকা ছিল। কিন্তু সম্বিত ফিরতেই সেই উন্নাসিক বুদ্ধিজীবীরা বুঝতে পারলেন আক্ষরিক অর্থেই এক বস্তি থেকে উঠে আসা স্ট্রিট ফাইটার এই মহিলার কিছুর সঙ্গেই ওনাদের কোনো যোগাযোগ নেই। তবুও কৃপাধন্য হয়ে থাকতে যারা ভালোবাসেন তারা জড়ো হয়েছিলেন তার চারপাশে। তারা থেকে গেলেন কয়েকজন একান্ত আড্ডা আলোচনাতে। সেই তারা ওনার ইংরেজি, ওনার কবিতা, ওনার অসহিষ্ণুতা নিয়ে তামাশা চালিয়ে যেতে থাকলেন, এখনো যান। আর বামেদের মনে হলো এক ফ্লুকে এসে যাওয়া পরিবর্তন। গৌতম দেব জানিয়ে দিলেন মাত্র তো কলক্ষ ভোটের ফারাক, ঘুরে দাঁড়াও কমরেড। কিন্তু ততদিনে বিজেপি এসে গেছে ক্ষমতায়, আর রাজনীতির সমীকরণ বদলাতে শুরু করেছে বাংলায়। তখনও সিপিএম কর্মীরা বামফ্রন্টের ওর তার দুয়ারে মন বুঝতে যায়নি। মানে বামফ্রন্টের চেয়ারম্যান বা সিপিএম এর রাজ্য সম্পাদক এর ওর তার দুয়ারে গিয়ে, সেই হোটেলে গিয়ে মন বোঝা তখনও জায়গাটা ছিল না, যাওয়ার মতো অবস্থাও হয়নি। কিন্তু সেই ন্যানো কারখানার সিঙ্গুর নিয়ে বা জমি অধিগ্রহণ নিয়ে তাদের সুইসাইডাল ডিসিশনগুলোর জন্য এই পতন, তা বুঝতে পারেননি। তখনও গায়ের থেকে 34 বছরের অভ্যেসগুলোকে মুছে ফেলতে পারেননি। আর সবচেয়ে বড় কথা হলো, শেষ 15-20 বছরের অসম্ভব পুলিশ প্রশাসন নির্ভর দল এক উল্টো পুলিশ আর প্রশাসনের চাপে পড়ে দিশেহারা। কাজেই তারা হারলেন আবার 2016-তেও।
কিন্তু ক্যাডারদের তো বলাই হয়েছিল অষ্টম বাম সরকার এসেই গেছে প্রায়, কাজেই বহু জায়গাতেই ভোটের আগে সেই কর্মীরা যাকে বলে বেড়ে খেলেছেন, কাজেই নির্বাচনের পর শুরু হলো ডিজে বাজানো। ইতিমধ্যে দিল্লিতে অমিত মিত্রের ধুতি খুলে দিয়েছে বাম ছাত্র যুবরা, সে বিক্ষোভে এখনকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন। কাজেই পুলিশ প্রশাসন বিরুদ্ধে এদিকে তৃণমূলের হামলা সামলাতেই সেদিন ওই বামেরা ওই আগে রাম পরে বাম ইত্যাদি তত্ত্ব উঠে আসার আগেই বিজেপিতে ভিড়েছে শেল্টার চাই। হেক্কর সভাপতি দিলীপ ঘোষ বলেছেন মার খেলে মার দেব, আর সেলিম সুজন ইত্যাদিরা মার্ক্সীয় আলোকে এই পরাজয়ের ব্যাখ্যাতে ব্যস্ত ছিলেন। কাজেই রাজ্য রাজনীতির সমীকরণটা বদলে গেল, আর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এক নতুন শত্রুকে খুঁজে পেতে সাহায্য করলো। মমতা আউট অ্যান্ড আউট বিজেপি বিরোধিতায় নামলেন। এরপর থেকে ওনার সিপিআইএম বিরোধিতা ওইখানে চিমটি কাটা, নির্বাচনের আগে বার দুয়েক উল্লেখ করা, নবান্নে ফিশ ফিঙ্গার এইসবের মধ্যে, ফিশ ফ্রাইয়ের মধ্যে ধরে রাখলেন। কারণ বিজেপি বিরোধিতা ওনাকে এনে দিয়েছে বা এনে দিতে পারে সাত রাজার ধন মানিক, সেটা তিনি সেদিনই বুঝেছেন। বিজেপি বা ওই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এক বাইনারি তৈরি হলে বা করে নিতে পারলে 30-32 পা এগিয়ে খেলাটা শুরু করতে পারবেন। 2017 থেকে আজ অবধি মমতা এই রাজ্যে কেবল নয়, সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের এক ভরসাযোগ্য মুখ হয়ে উঠলেন ওই ভিত্তিতেই। রাজ্যে সিপিএম এর এক এবং একমাত্র শত্রু। বহু সিপিএম সমর্থকদের সঙ্গে কথা বলে দেখেছি, বুঝেছি তারা মমতা হেরে বিজেপি এলেও খুশি হবেন, চাই কি মিষ্টি মিলোতে পারেন। অন্যদিকে বিজেপি জানে যে এই মহিলা বা তার বিজেপিকে টেক্কা দেবার বিশ্বাসযোগ্যতাই তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা। না, এরকমটা ছিল না। বিজেপি তাদের রণনীতি হিসেবেই আঞ্চলিক দলকে সামনে রেখে কংগ্রেসকে হারাতে চেয়েছিল। কংগ্রেসে যাবার অবস্থাতে সিপিএম কেও এই মহিলাই সরাতে পারে, তাই সেই কাজে খানিক আশকারা দেওয়াটাও তাদের ধর্মের মধ্যে পড়ে। তারা সে কাজ করেছিলেন, কিন্তু এই মহিলা যে সব শক্তি নিয়ে তাদের মোকাবিলা করবেন বা করতে পারবেন সেই ধারণা কিন্তু বিজেপির ছিল না। পরে বুঝেছেন সিপিএম এর চেয়ে সহজ শত্রু ছিল, কারণ সিপিএম এর লড়াইয়ে একটা ব্যাকরণ আছে, এনার লড়াইয়ে কোনো ব্যাকরণ নেই। পারসেপশন ব্যাটলে মমতা বলে বলে তাদের ডজনখানেক গোল দিয়েই যাচ্ছেন, দেবেন, এটা তাদের মাথাতে ছিল না। এখন লড়াই বেজি আর সাপের মতো, লড়াই শুম্ভ নিশুম্ভের মতো, কেউ নেই। হয় মমতা জিতবেন, না হলে বিজেপি জিতবে। আর ঠিক এইখানেই নন এলিট বস্তি এলাকা থেকে উঠে আসা, একবারও না থেমে তার ইচ্ছে মতন ব্যাকরণ ভাঙা, ইংরেজিতে আসল কথাটাকে বলে ফেলার ক্ষমতা রাখা, আর স্পিক ফ্রম হার্ট যাকে বলে, সেটাকে অস্ত্র করে ফেলা মমতা আজ সারা ভারতে লিবারেল ডেমোক্র্যাটদের কাছ থেকে সমীহ কেড়ে নিচ্ছেন। হ্যাঁ, রাজ্যে এক অংশের বাম গণতান্ত্রিক এলিট বা নন এলিট বুদ্ধিজীবী আছেন, প্রেসিডেন্সি যাদবপুর বা স্কটিশ চার্চ থেকে পড়াশুনো করে বিভিন্ন চর্চাতে থাকেন। তাদের মধ্যেও এক বড় অংশ আছেন যারা মনে করেন মমতাই পারেন বিজেপিকে ঠেকাতে, আর রাজ্যের বাইরে সেই সংখ্যাটা বিরাট। সেখানে এই মুহূর্তে বহু বহু লেখক, কবি, আর্টিস্ট, অভিনেতা, বুদ্ধিজীবীদের কাছে, বহু বিজেপি বিরোধী বুদ্ধিজীবীদের কাছে মমতা বিজেপি বিরোধী এক মুখ। নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে মুখোমুখি টক্কর দেবার মতো একজনই আছেন, তারা মনে করেন তিনি মমতা। তাদের এটা বিশ্বাস। হ্যাঁ, রাজ্যের দুর্নীতি আছে, দলের নেতাকর্মীদের হাই হ্যান্ডেডনেস আছে, কিন্তু একেবারে জ্যোতি বসুর মতোই সারা দেশে একটা গ্রহণযোগ্যতাও গড়ে উঠেছে। সেই মানুষজন মনে করেন উনি নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে পারবেন। দুই, ওই স্পিক ফ্রম হার্ট ব্যাপারটা বহু মানুষের কাছে ওনার বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়েছে। তিন, 2019, 2021, 2024 লড়াইয়ে তিনি তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দক্ষতা প্রমাণ করেছেন কেবল নয়, বিজেপির এক বিরাট আক্রমণকে পরাস্ত করেছেন। হ্যাঁ, এগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার 1 করে তুলেছে। সে আপনি চান বা না চান, প্রতিটা কাজের পর সেই চরম বিরোধীদের দেখি 1 to 1 আলোচনায় বলতে উনি পারেন, আর ওনাকে মানায়। ভাবুন, ভাবতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।